অবশেষে সেই বহু প্রতীক্ষিত দিন এসে হাজির, যেই দিন আর.জি. কর কাণ্ডের রায় ঘোষণা করবে, সেই বহু প্রতীক্ষিত বিচার সামনে আসবে। আর.জি. কর কাণ্ডে বিচার পেতে চলেছেন তিলোত্তমা, এবং সেই বিচারের দাবিতে তিলোত্তমা নগরী কলকাতা ও আন্দোলনের ঢেউ উপচে পড়েছিল। কলকাতা থেকে সেই আন্দোলনের ঢেউ গোটা দেশে ছড়িয়ে পড়েছিল, এমনকি আমাদের দেশের বাইরেও বহু দেশে সেই বিক্ষোভ প্রতিবাদে উত্তাল হয়েছিল। এবং বিচার চেয়ে আর কবে এবং বিচার চাই, এই দুটি স্লোগান কিন্তু মানুষের মুখে মুখে উচ্চারিত হয়েছে। তবে সেই বিচারের দিন অবশেষে এসে হাজির। কলকাতার শিয়ালদহ আদালতে আর.জি. কর কাণ্ডের রায় ঘোষণা করবেন মাননীয় বিচারক, এবং দুপুর 2:30-এর সময়, যেটা জানা যাচ্ছে দুপুর 2:30 নাগাদ আর.জি. কর কাণ্ডের রায় ঘোষণা করবেন মাননীয় বিচারক। এবং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে আর.জি. কর কাণ্ডের গোটা বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে মাস 2-এর মধ্যে, অর্থাৎ 59 দিনের মাথায় বিচার প্রক্রিয়া শেষ করেছে শিয়ালদহ আদালত। নিত্যদিন অর্থাৎ ছুটির দিন বাদ দিয়ে সপ্তাহের প্রত্যেকটা দিন ধরে ধরে শুনানি হয়েছে, এবং সওয়াল জবাব হয়েছে, আর্গুমেন্ট হয়েছে, সাক্ষীদের বয়ান রেকর্ড হয়েছে। সব মিলিয়ে কিন্তু 59 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছেন বিচারক, এবং রায়দান স্থগিত রেখেছেন সেই বহু প্রতীক্ষিত দিন, যেই দিনের অপেক্ষায় গোটা দেশবাসী দিন গুনেছে। সেই দিন অবশেষে শিয়ালদহ আদালতে দুপুর 2:30-এর সময় রায় ঘোষণা। এবং এই রায় ঘোষণার হওয়ার পর কি শাস্তি হবে সঞ্জয়ের, সে আদৌ দোষী সাব্যস্ত হবে কিনা, বা দোষী সাব্যস্ত হলে কি শাস্তি তার উপর দেবেন মাননীয় বিচারক, সেদিকে কিন্তু এই মুহূর্তে গোটা দেশ তাকিয়ে আছে। যেমন ভাবে গোটা দেশ এই আর.জি. করের আন্দোলন দেখেছে, যা বলা হচ্ছে এই 2024 সালের সব থেকে বড় আন্দোলন কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গে যেটা সংগঠিত হয়েছে, সেটা হচ্ছে আর.জি. কর আন্দোলন। এমন বড় আন্দোলন কিন্তু এবছরে আর দ্বিতীয় কোনো আন্দোলন কলকাতা শহরবাসী দেখেননি বা পশ্চিমবঙ্গবাসী দেখেনি। এই আন্দোলন কিন্তু 2024-এর সব থেকে বড় আন্দোলন হিসেবেই নাম থেকে যাবে। তবে সেই আন্দোলনের দিকে একবার ফিরে দেখা যাক। যদি আমরা ফিরে দেখি সেই আন্দোলনের সূত্রপাত সেই অভিশপ্ত 9 অগস্ট রাত্রিবেলা, যেদিন আর.জি. কর হাসপাতালের সেমিনার হলের ভেতর থেকে দেহ উদ্ধার হয়েছিল। পরদিন সকালবেলা এক পিজিটি তরুণী, অর্থাৎ একজন পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা, একজন পোস্ট গ্রাজুয়েশন ট্রেনি, একজন ডক্টর, 31 বছর বয়সী সেই তরুণীর দেহ উদ্ধার হয়েছিল সেমিনার হল থেকে। পরদিন সকালবেলা দেহ উদ্ধার হয়েছিল, এবং সেই অভিশপ্ত রাতে যে ঘটনা তার সঙ্গে ঘটেছে, যে ভয়ঙ্কর নারকীয় অত্যাচার, যে অপরাধ তার সঙ্গে ঘটে আগের দিন রাত্রিবেলা, তারপরে কিন্তু পরের দিন সকাল থেকেই এই ঘটনার সামনে আসার পর থেকে একের পর এক বিক্ষোভ আন্দোলন দানা বাঁধতে থাকে। পরদিন যখন 9 অগস্ট দিনভর কলকাতা পুলিশের আধিকারিকরা আর.জি. কর হাসপাতালে তদন্ত শুরু করেন, সেখান থেকে এনকোয়ারি শুরু হয় প্রথমে, পরবর্তীকালে এফআইআর রেজিস্টার হয় রাত্রিবেলা। এবং পরদিন 10ই অগস্ট, ঠিক পরদিন 10ই অগস্ট কলকাতা পুলিশের তৎকালীন কর্মরত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে 10ই আগস্ট গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ, এবং সেই তদন্তের জন্য সিট গঠন করা হয়। স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে আর.জি. কর কাণ্ডের তদন্ত করছিল কলকাতা পুলিশ। 10ই অগস্ট 24 ঘন্টার মধ্যে সঞ্জয়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা, এবং তারপর দিন 11ই অগস্ট থেকে আন্দোলন কিন্তু মাথা চাড়া দেয়। জুনিয়র ডাক্তাররা তার আন্দোলনে বসেন। বিশেষ করে আর.জি. করের যারা জুনিয়র ডাক্তার, অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দরা এই আন্দোলন সংগঠিত করেন, এবং তাদের আন্দোলনের ঢেউ কিন্তু শুধু আর.জি. করেই সীমাবদ্ধ থাকেনি। আর.জি. কর থেকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল, এসএসকেএম হাসপাতাল, এনআরএস, এমআর বাঙ্গুর ছাড়িয়ে, কলকাতার গণ্ডি ছাড়িয়ে জেলার বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা সেই আন্দোলনে যোগদান করেন, এবং ধীরে ধীরে গোটা দেশ জুড়ে সে আন্দোলন ছড়িয়ে পড়ে। এবং 12ই আগস্ট কিন্তু এই মামলার তদন্ত চালিয়ে যেতে থাকে কলকাতা পুলিশ, যেটা পরদিন 13ই আগস্ট কলকাতা হাইকোর্ট, মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি এই মামলার তদন্ত ভার তুলে দেয় সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। এবং সঙ্গে কোর্ট মন্তব্য করে, যেহেতু এই মামলা এখনো পর্যন্ত সেরকম বিশেষ কিছু পাওয়া যায়নি ডেভেলপমেন্ট, ফলে এই মামলার তদন্ত ভার সিবিআইয়ের হাতে তুলে দেন মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি। এবং 13ই আগস্ট এই তদন্ত ভার কলকাতা পুলিশের হাত থেকে চলে যায় সিবিআইয়ের হাতে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবং সিবিআই চেয়ে কিন্তু প্রথম থেকে আন্দোলনকারীরা সরব ছিলেন। তাদের দাবি ছিল সিবিআই তদন্ত করতে দিতে হবে, কারণ কলকাতা পুলিশে তাদের ভরসা ছিল না।
তাদের দাবি ছিল একটি কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করাতে হবে, বিশেষ করে সিবিআইকে দিয়ে তদন্ত করাতে হবে, কারণ আন্দোলনকারীরা মনে করছিলেন যে এই ঘটনায় শাসক দল বা রাজ্য সরকারের ইন্ধন রয়েছে বা তারা অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে। সেই কারণেই দাবি ওঠে কলকাতা পুলিশকে দিয়ে নয়, কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে এই ঘটনা তদন্ত করা হোক। এবং আবেদনকারীদের সেই দাবি মেনে নেয় কলকাতা হাইকোর্ট এবং হাইকোর্টের মহামান্য বিচারপতি এই তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দেন। 14ই আগস্ট সিবিআইয়ের একটি দল প্রথমবার আরজিকর হাসপাতালে এসে পৌঁছায়, সঙ্গে ফরেন্সিক এক্সপার্টদের নিয়ে নয়াদিল্লি থেকে ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে সিবিআইয়ের একটি দল 14ই আগস্ট বিকেলবেলা আরজিকর হাসপাতালে এসে প্রথমবার পৌঁছায় এবং তারা সেমিনার হল পরীক্ষা করে দেখেন। শুধু সেমিনার হল নয়, সেই অভিশপ্ত থার্ড ফ্লোর, এমার্জেন্সি বিল্ডিং এর থার্ড ফ্লোর তারা পরীক্ষা করে দেখেন। ফরেন্সিক এক্সপার্টরা নমুনা সংগ্রহ করেন, এলাকার ভিডিওগ্রাফি করেন, ফটোগ্রাফি করেন, তারা বিভিন্ন তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে গোটা হাসপাতাল তারা পরীক্ষা করেন। এবং 14ই আগস্ট শুধু এই ঘটনার জন্যই শিরোনামে থাকেনি, আরো একটি বড় ঘটনা সেদিন ঘটে যায়। সেই 14ই আগস্ট রাত 12টার সময়, যে সময় গোটা দেশ ভারতবর্ষের স্বাধীনতা উদযাপনে ব্যস্ত ছিল, সেই সময় আরজিকর হাসপাতালে ঘটে যায় ভয়ঙ্কর হামলা। এবং সেই হামলা রাত 12টা নাগাদ, যখন বিভিন্ন জায়গায় যে দেশের জাতীয় পতাকা তোলার প্রস্তুতি চলছে, সেই সময় আরজিকর হাসপাতালে হাজার হাজার মানুষের ভিড় হাসপাতালে জোর করে গেট ভেঙে ঢুকে যায় এবং গেটের ব্যারিকেড যেটা দেওয়া ছিল কলকাতা পুলিশের, সেই ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে যায় এবং হামলা চালায় হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ড, যে ওয়ার্ডে থার্ড ফ্লোরে এই নারকীয় অত্যাচার ঘটেছিল, সেই ওয়ার্ডে সেই বিল্ডিং এ ঢুকে হামলা চালানো হয়। এবং এই বিল্ডিং এর যে গ্রাউন্ড ফ্লোরে এমার্জেন্সি ওয়ার্ড রয়েছে, সেই এমার্জেন্সি ওয়ার্ড ভেঙে তছনছ করে দেওয়া হয়। কিচ্ছু বাদ রাখা হয়নি সেদিন। রোগীদের বেড থেকে শুরু করে ওষুধপত্র, ইঞ্জেকশন, বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার সবকিছু কিন্তু ভেঙে তছনছ করে দেওয়া হয়, গুড়িয়ে দেওয়া হয় এমার্জেন্সি ওয়ার্ড। পরদিন 15ই আগস্ট সকালবেলা সংবাদ মাধ্যম সেই ছবি গোটা দেশের সামনে তুলে ধরে। লজ্জার সেই ছবি আমরা তুলে ধরি, যেই ছবিতে দেখা যায় যে এই আরজিকর হাসপাতালে, যেখানে মাত্র 1 সপ্তাহ আগে এখানে এমন একটি নাড়িয়ে দিয়ে যাওয়া অকথ্য নির্যাতন ঘটেছে, সেই হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ড ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ সেই ঘটনায় 15 আগস্ট আরেকটি পৃথক কেস রেজিস্টার করে এবং বেশ প্রচুর মানুষকে সেখান থেকে সিসিটিভি ফুটেজ আইডেন্টিফাই করে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইডেন্টিফাই করে, সোর্স মারফত আইডেন্টিফাই করে বহু মানুষকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। এরপরে কিন্তু সিবিআই সমান্তরালভাবে তদন্ত চালিয়ে যেতে থাকে। ইন দ্য মিন টাইম সিবিআইয়ের হাতে গিয়ে পৌঁছায় আরজিকর কাণ্ডের যে স্ক্যাম, অর্থাৎ যে দুর্নীতি বা আর্থিক নয়ছয়ের যে অভিযোগ উঠেছিল, সেই অভিযোগেরও তদন্ত শুরু করে সিবিআই। এবং সেই অভিযোগের সূত্র ধরে প্রথমবার গ্রেপ্তার করা হয় সন্দীপ ঘোষকে, আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে অভিযোগের শেষ ছিল না আন্দোলনকারীদের। সেই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই দুর্নীতির মামলায়। এবং তার কিছুদিন পর 14ই সেপ্টেম্বর, ঠিক পরের মাসে 14ই সেপ্টেম্বর, যেটা মূল মামলা, অর্থাৎ যে অপরাধের মামলা, সেমিনার হলের ভিতরে যে অপরাধ ঘটেছে, সেই অপরাধের মামলায় সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই। 15ই সেপ্টেম্বর তার দুজনকে আদালতে পেশ করা হলে 4 দিনের জন্য সিবিআই হেফাজতের নির্দেশ দেন মাননীয় বিচারক। এবং সেই মামলা চলতে থাকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3 মাস ধরে সিবিআই তদন্ত করে। এবং সিবিআই তার মধ্যে দুর্নীতি মামলার, আর্থিক নয়ছয় মামলার চার্জশিট পেশ করে আলিপুর আদালতে। এবং যে সঞ্জয়ের বিরুদ্ধে তারা চার্জশিট পেশ করে শিয়ালদহ আদালতে, অর্থাৎ মূল অপরাধের মামলায় সঞ্জয়কে একমাত্র দোষী চিহ্নিত করে তারা চার্জশিট পেশ করে শিয়ালদহ আদালতে, অর্থাৎ মূল অপরাধের মামলায় সঞ্জয়কে একমাত্র দোষী চিহ্নিত করে তারা চার্জশিট দেয় শিয়ালদহ আদালতে। এবং দুর্নীতির মামলায় শুধু সন্দীপ ঘোষ নয়, গ্রেপ্তার করা হয় আরো 4 জনকে। এবং এই মোট 5 জন অভিযুক্তের বিরুদ্ধেই চার্জশিট পেশ করে সিবিআই আলিপুর আদালতে, যদিও অপরাধের মামলাতে শুধুমাত্র সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। সেই সময় অভিজিৎ মণ্ডল টালা থানার অফিসার ইনচার্জ এবং সন্দীপ ঘোষ জেল হেফাজতে থাকলেও তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট সিবিআই পেশ করতে পারেনি। এরপরে চার্জ গঠন হয় এই মামলায়। সিবিআই চার্জ গঠন করে সঞ্জয়ের বিরুদ্ধে শিয়ালদহ আদালতে এবং চার্জ গঠন হয় 4 নভেম্বর। 4 নভেম্বর শিয়ালদহ আদালতে চার্জ গঠন করে সঞ্জয়ের বিরুদ্ধে চার্জ গঠন হয় এবং 11 নভেম্বর থেকে বিচার প্রক্রিয়া শুরু হয়ে যায় শিয়ালদহ আদালতে।
শিয়ালদহ আদালতে সঞ্জয়ের বিরুদ্ধে বিচার শুরু হয় 11 নভেম্বর থেকে। সেই বিচার 11 নভেম্বর থেকে রোজ চলে। মাননীয় বিচারক জানান, মামলার গুরুত্ব মাথায় রেখে দ্রুত নিষ্পত্তির উদ্দেশ্যে ছুটির দিন বাদ দিলে সপ্তাহের প্রত্যেকটা দিন এই মামলার বিচার চলবে এবং 11 নভেম্বর থেকে সেই বিচার শুরু হয়। বিচার চলতে থাকে। প্রথম পর্বে সাক্ষীদের তলব করা হয়, সাক্ষীদের বয়ান রেকর্ড করা হয়। এরপর আর্গুমেন্ট, ডিফেন্সের তরফে সাক্ষী সেরকম পাওয়া যায়নি বলে জানা গিয়েছিল। এরপরে কিন্তু আর্গুমেন্ট হয়, সওয়াল জবাব চলতে থাকে, সব মিলিয়ে শেষ হয় বিচার প্রক্রিয়া। অবশেষে গত সপ্তাহে বিচার প্রক্রিয়া শেষ হয় এবং মাননীয় বিচারক জানিয়ে দেন আগামী 18 জানুয়ারি শনিবার এই মামলার রায়দান করবে আদালত। অবশেষে সেই সন্ধিক্ষণ এসে হাজির শিয়ালদহ আদালতে। আমাদের সকলের চোখ থাকবে, আমাদের সকলের নজর থাকবে। আমরা শিয়ালদহ আদালত থেকে মাননীয় বিচারক কি বিচার করেন, কি রায় দেন, সেই খবর সবার আগে তুলে ধরবো। সেই দিকে নজর থাকবো গোটা দেশবাসী।